হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন সবাইকে। আগের দিন জাস্ট আর একটুখানি বাকি ছিল এই চ্যাপ্টারটা, একটুখানি জাস্ট, ঠিক আছে? তো সেটা চলো এন্ড করে নি, তারপরে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে? আগের দিন মেন পার্ট আমাদের হয়ে গেছে, এবার জাস্ট এন্ডিং। এটাও আগের দিন বলে দিয়েছিলাম শর্টকাট কি মাথায় রাখতে হবে কিভাবে। এইবার আমরা দেখব হচ্ছে আরেকটা জিনিস, যেটা হোমোলোগাস অর্গান অ্যান্ড অ্যানালোগাস অর্গান। কি জিনিস এই হোমোলোগাস আর অ্যানালোগাস অর্গানটা? হোমোলোগাস, এই হোমো শব্দের অর্থ কি? হোমো শব্দের অর্থ একই, লোগোস কথার অর্থ কি? দেখতে। তার মানে গঠনগত দিক দিয়ে একই কিন্তু কার্যগত দিক দিয়ে আলাদা। গঠনগত দিক দিয়ে একই কিন্তু কার্যগত দিক দিয়ে আলাদা, এরকম অঙ্গ, এরকম অঙ্গকে আমরা কি বলবো? সমসংস্থ অঙ্গ। কি বললাম? গঠনগত দিক দিয়ে এক কিন্তু কার্যগত দিক দিয়ে আলাদা। কি বলছে? কিরকম জিনিসটা? কেমন? দেখো, এইখানে চারখানা উদাহরণ নয়, এটা কিন্তু একটা উদাহরণ। সবাই এই জিনিসটা ভুল করে, সবাই ভাবে এটা বোধহয় চারখানা উদাহরণ এক জায়গায় দেওয়া আছে। না, এটা একটাই উদাহরণ। আসলে এটা একে অপরের সাথে তুলনা করে হয়, কোনো আরেকটার সাথে গঠন এক, কার্যগত দিক দিয়ে আলাদা। যেমন মেলাও, তিমির ফ্লিপার, পাখির ডানা, চিতাবাঘের অগ্রপদ, মানুষের হাত। এটা কিন্তু একটা এক্সাম্পল হোমোলোগাস অর্গানে। কি বলছে? তিমির ফ্লিপার, গঠনগত দিক দিয়ে তিমির ফ্লিপার কি? অগ্রপদ। গঠনগত দিক দিয়ে পাখির ডানা কি? অগ্রপদ। গঠনগত দিক দিয়ে চিতাবাঘের অগ্রপদ তো অগ্রপদই, আর গঠনগত দিক দিয়ে মানুষের হাতও কি? অগ্রপদ। কিন্তু এই চারজনের কাজ দেখো আলাদা। তিমি ফ্লিপার দিয়ে সাঁতার কাটে, পাখি ডানা দিয়ে উড়ে বেড়ায়, চিতাবাঘ অগ্রপদের দ্বারা দৌড়ায়, মানুষ হাত দিয়ে বিভিন্ন রকমের কাজ করে, নিখুঁত কাজ যেগুলো সেগুলো হাত দিয়ে করে। হ্যাঁ কি না? তাহলে এইখানের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম? উৎপত্তি বা গঠনগত ভাবে এক কিন্তু কার্যগত ভাবে আলাদা। তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হোমোলোগাস অর্গান। ক্লিয়ার? এরকম একটা উদ্ভিদের উদাহরণ কি? উদ্ভিদ ঘটিত, বোগেনভেলিয়ার কাটা, কুমড়োর আকর্ষ। কুমড়োর আকর্ষও কাণ্ড, বোগেনভেলিয়ার কাটাও কাণ্ড, কিন্তু বোগেনভেলিয়ার কাটার কাজ হচ্ছে রক্ষা করা গাছকে, আর কুমড়োর আকর্ষের কাজ হচ্ছে কোনো কিছু আঁকড়ে উপরের দিকে ওঠা। বুঝতে পারলে? তো এই হচ্ছে এটা তোমাদের হোমোলোগাস অর্গান গেল। এবার আসছি অ্যানালোগাস অর্গান। অ্যানালোগাস বলতে কি বোঝায়? অ্যানালোগাস এর ক্ষেত্রে কি, এটাকে বাংলায় বলে সমবৃত্তীয় অঙ্গ। বৃত্তীয় বলতে, বৃত্তি বলতে কাজ, কাজকে বোঝায়। মানে গঠনগত দিক দিয়ে আলাদা কিন্তু কার্যগত ভাবে এক। কার্যগত ভাবে এক। বোগেনভেলিয়া কি জেরোফাইট? একদমই নয়। বোগেনভেলিয়া জেরোফাইট নয়, একেবারে বৃক্ষ, মেসোফাইট। বোগেনভেলিয়া বৃক্ষ, রীতিমতো মোটা সোটা বৃক্ষ, গাছ। জেরোফাইটের বৈশিষ্ট্য কি হবে? তার রসালো কাণ্ড থাকবে, সাকিউলেন্ট হবে সে, তার কাণ্ড হবে রসালো। জেরোফাইটের বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য। তারপরে থাকবে কাটা। জেরোফাইট হলেই যে কাটা থাকবে অলওয়েজ তা কিন্তু নয়। লক্ষ্মী কমল দেখেছো? লক্ষ্মী কমল কেন দিন? লক্ষ্মী কমল, জেট প্লান্ট দেখেছো? কারোর বাড়িতে আছে জেট প্লান্ট, লক্ষ্মী কমল? এগুলো, ওগুলো দেখবে ওগুলো রসালো হয় কিন্তু কাটা হয় না ওতে, কিন্তু ওরাও কিন্তু জেরোফাইট। হ্যাঁ, জিজি প্লান্ট জেরোফাইট নয়, জিজি প্লান্ট কিন্তু জেরোফাইট নয়, জেড প্লান্ট। ওকে, জেড প্লান্ট জেরোফাইট। দেখবে পাতা দেখবে রসালো টাইপের হবে। হ্যাঁ, ফণিমনসা জেরোফাইট। যাই হোক, হ্যাঁ, এবার এটাই আসি। তাহলে
আমরা কি দেখতে পেলাম, সমবৃত্তীয় অঙ্গ বা অ্যানালোগাস অর্গান কাকে বলছে, গঠনগতভাবে আলাদা কিন্তু কার্যগতভাবে এক, তাকে আমরা বলবো অ্যানালোগাস অর্গান। এক্সাম্পল কি, পতঙ্গের ডানা, বাদুড়ের ডানা, পাখির ডানা। ভাবো পতঙ্গের ডানা, বাদুড়ের ডানা, পাখির ডানা, পতঙ্গ আর পাখির ডানাকেই তুলনা করো, পতঙ্গের ডানা কি অগ্রপদ? না, কিন্তু পাখির ডানা অগ্রপদ। স্যার বাদুড়ের ডানা কি অগ্রপদ নয়? না, বাদুড়ের ডানা অগ্রপদ নয়, প্যাটাজিয়াম, ওদের পদ আলাদা রয়েছে। প্যাটাজিয়াম হচ্ছে একটা ফ্যাটের পাতলা লেয়ার, ঠিক আছে, সেটা হচ্ছে প্যাটাজিয়াম। তো এদের ক্ষেত্রে পতঙ্গের ডানা, বাদুড়ের ডানা, পাখির ডানা কোনোটাই অগ্রপদ নয়, কিন্তু কার্যগত দিক দিয়ে তিনটেই একই কাজ করে, এটা উঠতে সাহায্য করে, এটা উঠতে সাহায্য করে, এটা উঠতে সাহায্য করে। বুঝতে পারলে? যেমন মিষ্টি আলু ও গোল আলু, এরাও কি গঠনগত দিক দিয়ে আলাদা, মানে বা উৎপত্তিগত দিক দিয়ে আলাদা। মিষ্টি আলু হচ্ছে কি মূল, আর গোল আলু হচ্ছে কাণ্ড। গোল আলু হচ্ছে কাণ্ড আর মিষ্টি আলু হচ্ছে তোমার মূল, কিন্তু কার্যগত দিক দিয়ে দুটোই কি করে, খাদ্য সঞ্চয় করে রাখে। দুটোরই কাজ কি, খাদ্য সঞ্চয় করে রাখা। ওকে, আর কি, বাদুড়ের ডানাকে কি বলা হয়, প্যাটাজিয়াম বলা হয় বাদুড়ের ডানাকে। এটা মাথায় রাখতে হবে, প্যাটাজিয়াম কি, বাদুড়ের ডানাকে প্যাটাজিয়াম বলা হয়। ওকে, তো এটা গেল হোমোলোগাস অর্গান এবং অ্যানালোগাস অর্গান। এরপরে আরো দুটো জিনিস আমরা দেখবো, এখানে জাস্ট ছবিগুলো দেওয়া আছে আর ইংলিশে দেওয়া আছে। এরপরে আরো দুটো অঙ্গ যেটা দেখবো, একটা হচ্ছে ভেস্টিজিয়াল অর্গান আর একটা হচ্ছে অ্যাভাস্টিজম। ভেস্টিজিয়াল অর্গান কি, যেটা আমাদের শরীর থেকে প্রায় লুপ্ত হয়ে গেছে বা লুপ্ত মানে হতে বসেছে বা হয়ে গেছে, সেগুলো হচ্ছে ভেস্টিজিয়াল অর্গান। যেমন আমাদের যদি আমরা অ্যাপেন্ডিক্স দেখি, গিনিপিগের ক্ষেত্রে দেখো, গিনিপিগ, বাদর, এদের ক্ষেত্রে কিন্তু অ্যাপেন্ডিক্স রয়েছে, সিকাম বলে একটা অংশ রয়েছে। আমাদের ক্ষেত্রে সেটা অ্যাপেন্ডিক্সে পরিণত হয়েছে, আমাদের সিকাম গায়েব হয়ে যাচ্ছে। কেন? কারণ আমরা কাঁচা শাকসবজি খাই না, আমরা সেলুলোজ টাইপের খাবার আর খাই না। স্যার ইনসেক্টের ডানাটা কি? ইনসেক্টের ডানা হচ্ছে এক ধরনের কার্টিলেজ গঠিত অংশ, যেটা এরা ইজিলি, এদের থেকে যদি তুমি ছাড়িয়ে আলাদা করে দাও আবার আরেকটা গজিয়ে যাবে, ঠিক আছে। এদের তুমি যে কোনো লিপ্তপদ যুক্ত প্রাণী যারা, তাদের যদি তুমি কাণ্ড, সরি লিপ্তপদ বলছি, সন্ধিপদ যুক্ত প্রাণী যারা, তাদের তুমি যদি ডানা বা পা ছাড়িয়ে আলাদা করে নাও, এদের আবার পরে গজিয়ে যায় ওটা, ঠিক আছে। কিন্তু পাখির গজাবে না, পাখির অগ্রপদ, ঠিক আছে। আর পোকাদের এটা কি, অ্যাপেন্ডেজ বলা হয়, অ্যাপেন্ডেজ। পোকাদের ক্ষেত্রে এটা অগ্রপদ নয়। ওকে, সবার গজায়। যেমন পা, চিংড়ি মাছ, চিংড়ি মাছ, একে তোমাদের কেউ আছো যারা রেলের ব্যাচে, যে রেল ডাব্লিউবিসিএস কেউ কোনো ব্যাচের কেউ যদি থাকো বলবে, কেউ কি চিংড়ি মাছ চাষ করো বাড়িতে? তোমাদের মধ্যে কেউ আছে যাদের বাড়িতে চিংড়ি মাছ চাষ হয়, বা তোমার আশেপাশে চিংড়ি মাছ চাষ করো, পরিচিত কেউ চিংড়ি মাছ চাষ করে, বা তুমি সেটা দেখেছো, কেউ আছো চিংড়ি মাছ চাষ দেখেছো? গ্রামের দিকে যারা, শহরের দিকে যারা তারা দেখোনি ডেফিনেটলি, গ্রামের দিকে কেউ কি আছো যারা নিজেরা চাষ করো বা কিছু? আচ্ছা নেই, যাই হোক, যদি দেখে থাকতে তখন দেখবে চিংড়ি মাছকে বড় করবার জন্য কি করে জানো? চিংড়ি মাছের রাজেশ আছে বোধহয়, রাজেশ দেখেছে। ওকে রাজেশ, তাহলে তুমি উত্তর দেবে, দেখবে যে চিংড়ি মাছকে বড় করবার জন্য চিংড়ি মাছের পা দুটো ধরে এরকম ঝাঁকানো হয়, চিংড়ি মাছ পা ফেলে রেখে পালায়, হয় কি দেখেছো? স্যার চিংড়ি তো মাছ না। হ্যাঁ জানি বাবা, জানি চিংড়ি মাছ না, জাস্ট তোমরা চিংড়ি মাছ বলো, আমরাও চলতি ভাষায় চিংড়ি মাছ বলি তাই বলছি, ঠিক আছে। যাই হোক, এবার ওটাকে ঝাঁকিয়ে যেই ছেড়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে মাছ কি করে, চিংড়ি কি করে, নিজের পা ফেলে রেখে পালায়, তাই তো? কেন, কি বলা হয় যে এরা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, আরো চিংড়ি কি হবে, আরো তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, সাইজে আরো বড় হবে, তাই না? এই যে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, এটাকে বলা হয় কি সন্ধিপদ। এরকম ভাবেই ডানা, পতঙ্গরা এরকম ডানা ফেলে রেখে পালাতে পারে, ঠিক আছে। স্যার রিলসে দেখেছি। আচ্ছা সে যাই হোক, যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে এটা কেন হয়। এরা তোমার সন্ধিপদী প্রাণী বলে, ঠিক আছে। এদের দেহের প্রত্যেকটা অংশ আলাদা আলাদাভাবে বাদ দিলে আলাদা আলাদাভাবে গড়া যেতে পারে, ঠিক আছে, গজিয়ে যাবে। আবার টিকটিকির লেজ, একদম হ্যাঁ টিকটিকির লেজ, তবে টিকটিকি সন্ধিপদী নয়, ঠিক আছে।
এটাকে বলে মরফোল্যাক্সিস। এই জিনিসটাকে বলা হয় মরফোল্যাক্সিস। ঠিক আছে, চলো। আচ্ছা, এবার যেটা বলছিলাম ভেস্টিজিয়াল অর্গান, আমাদের এক সময় কি ছিল, আমাদের এক সময় সিকাম ছিল, যেটা গায়েব হয়ে গেছে। আমাদের আমাদের সিকাম ছিল, সিকাম ধীরে ধীরে গায়েব হচ্ছে, আমাদের অ্যাপেন্ডিক্সে পরিণত হয়েছে। আমরা এক সময় যখন কাঁচা শাকসবজি খেতাম তখন আমাদের প্রয়োজন পড়তো ওটা হজম করবার জন্য, এই জায়গাটা থাকতো, আরো এক্সটেন্ডেড ছিল এটা, এটা কমে গিয়ে এখন অ্যাপেন্ডিক্সে পরিণত হয়েছে। আমরা যখন ভুলভাল খাবার খাই, যখন প্রচুর তেল মশলা ঝাল এসব খাই, তখন আমাদের অ্যাপেন্ডিক্স পচে যায় এবং তার ফলে অ্যাপেন্ডিক্স কেটে বাদ দিতে হয়। তখন আমাদের এটা জন্মের সময় যদি কেটে বাদ দিয়ে দেওয়া হয় কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম হওয়ার কথা না। যাই হোক, এছাড়া কি আর কি আছে? অ্যাপেন্ডিক্স ছাড়া বানরের সক্রিয় লেজ আমাদের ক্ষেত্রে কি হয়ে গেছে, কক্সিস বলে একটা হাড়ে রূপান্তরিত হয়েছে। জাস্ট বাঁদরের ক্ষেত্রে এটা লেজ ছিল, আমাদের সেটা একটা ছোট হাড় হয়ে রয়েছে, সেটা হচ্ছে কক্সিস। আমাদের চোখের নিকটিটেটিং পর্দা ছিল, আমাদের আরেকটা লেয়ার পর্দা চোখের মধ্যে ছিল। কুমিরের ক্ষেত্রে দেখতে পাবে তুমি, কুমিরের একটা মানে কুমির যদি চোখের সামনে দেখে থাকো, কুমিরের চোখের পর্দা, একটা পর্দা এইভাবে বন্ধ হয়, তো আরেকটা পর্দা এইভাবে বন্ধ হয়। যদি দেখে থাকো তোমরা দেখবে, খেয়াল করলে মানে তোমার কুমিরের ক্ষেত্রে এইভাবে একটা চোখের পর্দা বন্ধ হয়, একটা এইভাবে বন্ধ হয়। ঠিক আছে, ক্লিয়ার? তো এটা হচ্ছে কি নিকটিটেটিং পর্দা। স্যার র্যাবিডের কি অ্যাক্টিভ? হ্যাঁ, র্যাবিডের অ্যাক্টিভ, কারণ তারা কাঁচা শাকসবজি খায়। ঠিক আছে, তারা কাঠ ফাট চিবোয়, সেলুলোজ জাতীয় খাবার খায়। সেলুলোজ জাতীয় খাবার যে খাবে তার অ্যাক্টিভেট থাকবে। এবার আসছি অ্যাভাস্টিজম। অ্যাভাস্টিজম কি? এই যে লুপ্ত হয়ে যাওয়া অঙ্গগুলো যদি কোনো কারণে তোমার মধ্যে ফিরে আসে আবার, যেমন এই বাচ্চাটার ক্ষেত্রে দেখতে পাচ্ছ লেজ, বাচ্চাটা লেজ নিয়ে জন্মেছে, লক্ষ্য করো, বাচ্চাটা লেজ নিয়ে জন্মেছে, লেজ তো আমাদের কি গায়েব হয়ে গেছে, তাহলে বাচ্চাটা লেজ নিয়ে কি করে জন্মালো? এটাকেই বলা হয় অ্যাভাস্টিজম। কোনো কারণে তার জিন, ওল্ড জিন, যেটা আমাদের হনুমান ফনুমান এদের ক্ষেত্রে ছিল, যে মানে লেজের যে বৈশিষ্ট্য, হনুমান বানর এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই, তো এই বৈশিষ্ট্যটা কোনো কারণে এর ক্ষেত্রে জেনেটিক্যালি অ্যাক্টিভ হয়ে গেছে এবং তার ফলে ওর মধ্যে লেজ চলে এসছে। আরেকটা উদাহরণ বলছি এরকম, যেটা অ্যাভাস্টিজমের লক্ষণ, উইজডম টিথ, আক্কেল দাঁত। এটা প্রায় অনেকেরই হয়। এটা কি একটা রোগ? না না, এটা কোনো রোগ নয়, এর নেক্সট প্রজন্মে আর থাকবে না, এটা এর মধ্যে ভুল করে তৈরি হয়ে গেছে, ভুল করে এটা কেটে বাদ দিয়ে দেবে, এটা অপারেট করে নেবে। যেমন তোমাদেরও হয়, এটা কমন প্রবলেম একটা বলছি, যেটা বলছি তো আক্কেল দাঁত। আমাদের আক্কেল দাঁত অলরেডি আমাদের লুপ্ত, কিন্তু তাও তো তোমাদের আক্কেল দাঁত গজায় না। ওটা কি? ওটাও এক প্রকার অ্যাভাস্টিজম, ওটা এক প্রকার কি অ্যাভাস্টিজম। উইজডম টিথ কি? আমাদের দাঁতের সংখ্যা আরো বেশি ছিল, আমাদের সেই 32টা দাঁতের থেকেও বেশি সংখ্যায় দাঁত ছিল, সেটা ধীরে 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 লুপ্ত হয়ে গেছে এবং সেটা কোনো কারণে ফিরে এলেই সেটা হচ্ছে কি আক্কেল দাঁত বলে থাকি আমরা, যেটাকে অ্যাভাস্টিজম বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার? স্যার আমাদেরও হতে পারে, তুমি তো জন্মে গেছো, তোমার আর কি করে হবে? হ্যাঁ, তোমার আক্কেল দাঁত হতে পারে, আক্কেল দাঁত জন্মাতে পারে। ঠিক আছে, চলো। এরপর তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে, এটা যে বায়োলজিতেই আসবে এমন কোনো কথা নেই, জিকে হিসাবেও আসতে পারে, যে কোনো জায়গায় আসতে পারে, এটা তোমরা পড়বে না, এটা তোমাদের লাগবে না। তোমরা এটা দেখবে এই জিনিসটা, কোন যুগে কোন প্রাণীদের আধিক্য বেশি ছিল। অ্যাজোইক এরা, অ্যাজোইক যুগে কি ছিল? কোনো প্রাণ ছিল না। স্যার শেষের দিকের দাঁতগুলো তো সবগুলোই আক্কেল দাঁত, কে বলেছে এটা? এই ধারণাটা কে দিয়েছে? আমাদের সামনের দিকে থাকে ইনসিজার, ছুচালো দাঁত দুটো ক্যানাইন, তারপরে প্রিমোলার আর পিছনে মোলার। উইজডম টিথ হচ্ছে তোমার গায়েব। উইজডম মানে কি? আক্কেল দাঁত মানে কি? মানে কোনো এক সময় ছিল তোমার বুদ্ধি, বলে আগেরকার দিনে বলতো যাদের বুদ্ধি বেশি হয় তাদের আক্কেল দাঁত হয়, হ্যাঁ, ঘোড়ার ডিম, ওই জন্য নাম হয়েছে উইজডম টিথ বা আক্কেল দাঁত। আসলে আমাদের দাঁতের পাটিতে আরো দাঁতের সংখ্যা বেশি ছিল, যেটা আস্তে আস্তে গায়েব হয়ে গেছে, কিন্তু কোনো কারণে তোমার জেনেটিক কোডের এদিক ওদিকের জন্য আক্কেল দাঁত বেরিয়ে আসে বাইরে। ঠিক আছে, আক্কেল দাঁত জন্মে যায়, তোমার জেনেটিক কোড এদিক ওদিক হয়ে গেছিল জন্মের সময়, তাই জন্য এটা হয়। ঠিক আছে, ক্লিয়ার? চলো, এরপর আসছি অ্যাজোইক এরা। এই এরায় কোনো প্রাণ ছিলই না,
কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। প্যালিওজোইকেরা, এই সময় কি আসে? মাছ এবং উভচর প্রাণীদের উৎপত্তি। তারপর মেসোজোইকেরা, এই সময় ডাইনোসরের যুগ বলা হয়, সরীসৃপরা এই সময় বংশবিস্তার শুরু করে। এবং সিনোজোইকেরা, এরা হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের যুগ ছিল। এটা নোট ডাউন করে নেবে, ঠিক আছে? ক্লিয়ার? আমার এখন দাঁত উঠছে, তার মানে আক্কেল দাঁত অপারেশন করিয়ে নিও, নাহলে প্রবলেম হবে পরে গিয়ে, ঠিক আছে? চলো নেক্সট। এরপরে আসছি জিওলজিক্যাল টাইম স্কেল, যেটা আমরা আচ্ছা এটা হয়ে গেল, সরি। এইবার আমরা দেখব মানুষ কোন মানুষ থেকে কোন মানুষ এসছে। এটা তোমাকে সাজাতে দিতে পারে অ্যাজ আ হিস্ট্রি, মানে অ্যাজ হিস্ট্রিও দিতে পারে, আবার তোমার বায়োলজি হিসাবেও দিতে পারে, যা ইচ্ছা। পরীক্ষার উপর নির্ভর করছে যে সে বায়োলজিতে দেবে না হিস্ট্রিতে দেবে। তোমার পড়া নিয়ে কথা, সে হিস্ট্রিতে পড়ো বায়োলজিতে পড়ো। কি বলছে? না, আমরা সিনোজোইক যুগে নেই, ঠিক আছে? আমরা সিনোজোইক যুগে নেই, আমাদের এই যুগ মডার্ন এজ বলা হয়। আমাদের এই যুগের আর কোনো নাম নেই, আমাদের এই যুগের আর কোনো নাম নেই। ওকে, চলো আগের পেজটা দেখাবো। হ্যাঁ, লিখে নাও তাড়াতাড়ি আগের পেজটা, তাড়াতাড়ি লিখে নাও এটা যারা লিখছো ফার্স্ট। তারপরে নেক্সট পেজে যাচ্ছি এবং তারপরে চ্যাপ্টার শেষ হয়ে যাবে, নেক্সট চ্যাপ্টার ধরো। হয়ে আছে, নেক্সট। এইবার আসছি হচ্ছে তোমার যেটা বললাম মানুষের কোন যুগে কি ছিল, কোন যুগ মাথায় রাখতে হবে না তোমাদের, কোনটার পরে কোনটা এসছে এটা তোমাকে মাথায় রাখতে হবে। ড্রায়োপিথেকাস, অস্ট্রালোপিথেকাস, হোমো হিবিলিস, হোমো ইরেক্টাস, নিয়ান্ডারথাল, হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স। এবার মনে রাখবে কি করে এটা, কি দিয়ে? ডক্টর অমিত হালদারের হাতে নতুন শু। কি বললাম? ডক্টর অমিত হালদারের হাতে নতুন শু। ডক্টর ড্রায়োপিথেকাস, অমিত অস্ট্রালোপিথেকাস, হালদার হোমো হিবিলিস, তারপরে হাতে হোমো ইরেক্টাস,
হ্যাঁ, হোমো ইরেক্টাস নতুন, নিয়ান্ডারথাল, শু স্যাপিয়েন্স, হোমো স্যাপিয়েন্স। ঠিক আছে, ডক্টর অমিত হালদারের হাতে নতুন শু, ড্রাপিথেকাস, অস্ট্রালোপিথেকাস, হোমো হিমিলিস, হোমো ইরেক্টাস, নিয়ান্ডারথাল, হোমো স্যাপিয়েন্স, স্যাপিয়েন্স। ওকে, ক্লিয়ার? তো এইটা হচ্ছে কি, এইটা তোমাদের মাথায় রাখতে হবে। এটাও তোমরা নোট ডাউন করবে, শর্টকাট এই শর্টের নিচে পরপর 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 লিখে নাও তাড়াতাড়ি। তারপরে আমরা নেক্সট পার্টে যাব কিন্তু। হ্যাঁ, আর এটাও বলে নি একবারে, যখন হচ্ছে একবারে বলে নি, তারপরে তোমাদের ইয়েটা দিয়ে দিচ্ছি। এই জিনিসটা বলে নি আগে, আমাদের এই যে পৃথিবীতে যে জীব সৃষ্টি হয়েছে এর জন্য এক একজন বৈজ্ঞানিক, মহান মহান বৈজ্ঞানিকরা এসেছিলেন, মহান মহান বক্তব্য দিয়েছিলেন। যার মধ্যে একটা হচ্ছে প্যানস্পার্মিয়া থিওরি। এটা তো অসাধারণ বক্তব্য, কে দিয়েছিলেন জানা নেই, তবে লেখা আছে বইয়ে, আকাশে কেউ একজন এলেন, এরকম হাতে স্পোর নিলেন বা বীজ যেটাকে বলা হয় এরকম ভাবে ছড়িয়ে দিলেন, এবং সেখান থেকে আস্তে আস্তে মানুষ, গরু, ছাগল, ভেড়া এইসব গজাতে শুরু করলো। এটা হচ্ছে প্যানস্পার্মিয়া থিওরি। ঠিক আছে, তারপরে একটা থিওরি আছে, কোথা থেকে জীবের উৎপত্তি, স্পন্টেনিয়াস জেনারেশন। কি বলা হয়, যে কোন বস্তু পচে আমরা তৈরি হয়েছি, আমাদের জন্ম কোথা থেকে, বস্তু পচে। কে বলেছিল, ভন হেলমন্ট, ভন হেলমন্ট কি বলে, পচা বস্তু থেকে আমরা তৈরি। আরে পচা বস্তু যদি হতে হয়, পচতে হয়, সেটাকেও তো জৈবিক পদার্থ হতে হবে। সেটা কোথা থেকে এলো, সেই জৈব পদার্থটা কোথা থেকে এলো, যেটা পচবে তাকে জৈব হতে হবে। তো অজৈব পদার্থ পচে কোনোদিনও, লোহা কোনোদিনও পচবে, ইট পাথর বালি কোনোদিনও পচবে না। পচতে গেলে তাকে জৈব যৌগ হতে হবে, জৈব পদার্থ হতে হবে, তাহলে গিয়ে তার পচন হওয়ার একটা সম্ভাবনা থাকবে। সেটা কোথা থেকে এলো, তাহলে এটা লুই পাস্তুর কি করে, সেটাকে ভুল প্রমাণ করে। মোটামুটি ঠিকঠাক থিওরি আমরা দেখতে পাই বায়োজেনেসিস থিওরি থেকে। জীবন পূর্ববর্তী জীবন থেকেই আসে, লুই পাস্তুর সেটা প্রমাণ করেন, কিন্তু পূর্ববর্তী জীবনটা কোথা থেকে এসছে সেটা তিনি বলতে পারেননি। ওকে, ক্লিয়ার? তো পূর্ববর্তী জীবন কোথা থেকে এসছে সেটা বলতে পারেননি, কিন্তু তারপরে যেটা ওপারিন এবং হেলডেনের মতবাদ যেটা আমরা দেখতে পাই, ওপারিন এবং হেলডেনের মতবাদ যেটা কেমিক্যাল এভলিউশন থিওরি, যে আমরা কোন কেমিক্যাল থেকে ধীরে 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 চেঞ্জেস হতে হতে আজকের এই জীব হয়েছি, সেইটা আমরা দেখতে পাই জীবনের উৎপত্তি তত্ত্ব থেকে, এই ওপারিন এবং হেলডেনের তত্ত্ব থেকে। ঠিক আছে, ওকে, এইবার এই দুটো জিনিস তাড়াতাড়ি নোট ডাউন করে নাও ফার্স্ট, তারপরে আমরা ঢুকবো হচ্ছে নেক্সট পার্ট। ফার্স্ট লিখবে, ফার্স্ট। ওকে, তাড়াতাড়ি লিখে নাও, কারণ এই জিনিসগুলো শর্টকাট গুলো না পরে আর মাথায় থাকবে না, পরেরটা না লিখলেও চলবে, এটা লিখে নাও। আচ্ছা, এটা না লিখলেও হবে, এটা পরে লিখে নিও। এইবার আসছে হচ্ছে আরেকটা জিনিস, যেটা যে কানেক্টিং লিঙ্ক, যেখান থেকে জিকের কোয়েশ্চেন হিসাবে তোমাদের আসতে পারে। কোন জীব আর কোন জীব একে অপরের কানেকশন তৈরি করছে, জীবের প্রজাতির মধ্যে কানেকশন তৈরি করছে কে? যেমন আমরা যে জ্বর, এই জীব যে জ্বরের থেকেই এসছে সেটা প্রমাণ করে কে? ভাইরাস। তাই জন্য ভাইরাসকে কি বলা হয়? জীব ও জ্বরের কানেক্টিং লিঙ্ক। ঠিক আছে, জীব ও জ্বরের মধ্যে সংযোগ রক্ষাকারী লিঙ্ক কাকে বলা হয়? ভাইরাস। ইউগ্লিনা, উদ্ভিদের থেকে প্রাণী এসছে, এটার প্রমাণ কে দেয়? ইউগ্লিনা। কারণ ইউগ্লিনার মধ্যে আমরা কি দেখতে পাই?
প্রাণী হওয়া সত্ত্বেও ওর মধ্যে আমরা ক্লোরোফিল দেখতে পাই। নিওপিলিনা, এটা কি অ্যানিলিডা এবং মোলাস্কা এদের মাঝখানের যোজক। এই যে মোলাস্কা অ্যানিলিডার থেকেই এসছে তার প্রমাণ এখান থেকে আসে। পেরিপেটাস অ্যানিলিডা এবং আর্থ্রোপোডার মধ্যবর্তী যোজক। ব্যালানোগ্লসাস অকর্ডাটা এবং কর্ডাটা মানে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডীর মধ্যে কার যোজক হচ্ছে কি ব্যালানোগ্লসাস। কিমেরা তরুণাস্থিময় এবং অস্থিময় মাছের মধ্যবর্তী যোজক কে কিমেরা। আর্কিওপটেরিক্স সরীসৃপ এবং পাখির মধ্যবর্তী যোজক। এবার তোমাদের একটা কোয়েশ্চেন করি তো অ্যান্সার দাও তো। প্ল্যাটিপ্লাস বা যেটাকে বলা হয় হংসচঞ্চু, এটা কার কার মধ্যেকার যোজক বলতে পারবে? প্ল্যাটিপ্লাস এটা কার কার মধ্যেকার যোজক বলো তো দেখি। আর বাদ বাকিগুলো তাড়াতাড়ি ফার্স্ট লিখে নিলে লিখে নাও, আর এটার অ্যান্সার দাও। পারবে না? ম্যামেল অ্যান্ড বার্ড, ম্যামেল অ্যান্ড রেপটাইল, ম্যামেল অ্যান্ড রেপটাইল। রেপটাইলস থেকে যে ম্যামেল এসছে তার প্রমাণ, রেপটাইলস এর থেকে ম্যামেলের উৎপত্তি তার প্রমাণ এটা। ঠিক আছে, চলো নেক্সট পার্টে যাই। এই পার্ট শেষ। ওকে, তোমাদের এই নোটসটা আপলোড দিয়ে দেবো। এবার দেখবো আমরা প্লান্ট হরমোন, আর তোমাদের এই নোটটা আমি আপলোড দিয়ে দিই একবার। ডান, চলো এবার নেক্সট নোটসে যাই। সেটা হচ্ছে প্লান্ট হরমোন। স্যার মানুষের ক্ষেত্রে হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স দুবার কেন? আমাদের এই যে স্যাপিয়েন্স যেটাকে বলি, আসলে আমাদের আমরা এখন আর স্যাপিয়েন্স নেই, হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্সও আমরা আর নেই, আমরা এখন হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েসি। ঠিক আছে, স্যাপিয়েন্স স্যাপিয়েন্স কখন? যখন তোমার এই যে আমাদের যে নামকরণ গুলো হয় এগুলো গণ, প্রথমেরটা হচ্ছে গণ মানে হোমো হচ্ছে আমাদের গণ এবং স্যাপিয়েন্স হচ্ছে প্রজাতি, তোমাদের পড়িয়েছিলাম এটা। যখন ওই প্রজাতির আন্ডারে আর কোনো প্রজাতি ছিল না, উপপ্রজাতি ছিল না, তাই জন্য তখন আমাদের নাম ছিল হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স। তার আন্ডারে আর কোনো উপপ্রজাতি নেই, একটাই ছিল। কিন্তু বর্তমানে তার আন্ডারে অনেক উপপ্রজাতি হয়েছে, আমরা আরো বেশি উন্নত হয়ে গেছি, এখন আমরা হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েসি। ঠিক আছে, আমরা এখন হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েসি, হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স নই আমরা। ঠিক আছে, ক্লিয়ার? চলো
এক্সামে কি অ্যান্সার দিব স্যার? যেটা অপশনে থাকবে সেটা দেবে। তোমাকে কি হাতে লিখতে হবে থোড়াই? তোমাকে পূর্ণবাক্যে থোড়াই লিখতে হবে? তোমাকে তো অপশন দেখে অ্যান্সার করতে হবে। তো অপশন দেখলেই বুঝতে পারবে। হোমো স্যাপিয়েন্স থাকবে বা হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স থাকবে, হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্সই থাকবে, সব একবারে দেবেও না। আর তুমি যে পরীক্ষা দিতে যাচ্ছ সেখানে কোনো জায়গায় মানুষের সাইন্টিফিক নেম কি এটা তো জিজ্ঞাসা করবেই না, এইটুকুনি আমি গ্যারান্টি দিতে পারি, কারণ এটা একটা বাচ্চাও জানে এই কোয়েশ্চেন তো পরীক্ষা হবে। হ্যাঁ, এটা একটা বটানির চ্যাপ্টার। ওকে, এটা একটা বটানির চ্যাপ্টার, এটা এখন আমরা দেখব প্লান্ট হরমোন। দেখো, প্লান্ট হরমোন খুব তাড়াতাড়ি শেষ করব, খুব কঠিন চ্যাপ্টার নয়, ছোটবেলা থেকে পড়ে এসছো, তো তাই জন্য তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো, যদিও বা আজকে একটুখানি বাকি রয়ে যেতে পারে, পরের দিন শেষ হয়ে যাবে, নতুন চ্যাপ্টার ধরে নেবো আবার। তো দেখো, প্লান্ট হরমোন দু প্রকারের হয়, একটা গ্রোথ প্রমোটার, একটা গ্রোথ ইনহিবিটর। মানে একটা হচ্ছে বৃদ্ধি সহায়ক হরমোন, একটা হচ্ছে বৃদ্ধি সহায়ক, উদ্ভিদের ক্ষেত্রে বৃদ্ধি সহায়ক হরমোন, বৃদ্ধি সহায়ক হরমোন, আর এটা হচ্ছে বৃদ্ধি বাধাদানকারী হরমোন। ঠিক আছে, একটা বৃদ্ধি সহায়ক হরমোন আর একটা বৃদ্ধিতে বাধাদানকারী হরমোন। ভালো কথা। এইবার এই যে বৃদ্ধি সহায়ক হরমোন যেটা, এটা আবার আমরা যদি দেখি অনেকগুলো উদাহরণ রয়েছে, অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, স্যালিসাইলিক অ্যাসিড। অপরদিকে এইদিকে ইথিলিন, অ্যাবসিসিক অ্যাসিড, জাসমোনেট, এগুলো হচ্ছে বৃদ্ধিতে বাধাদানকারী হরমোন। এবার কিসে কিভাবে বৃদ্ধিতে সাহায্য করে, কিভাবেই বা বৃদ্ধিতে বাধাদান করে, সেটা আমরা একবার দেখব। অক্সিন হরমোন, পৃথিবীর আবিষ্কৃত প্রথম হরমোন হচ্ছে এই অক্সিন হরমোন। পৃথিবীর আবিষ্কৃত প্রথম উদ্ভিদ হরমোন কোনটা, সেটাও অক্সিন হরমোন। পৃথিবীর প্রথম আবিষ্কৃত প্রাণী হরমোন কোনটা, সেটা হবে সিক্রেটিন। ঠিক আছে, ক্লিয়ার? পৃথিবীর আবিষ্কৃত প্রথম হরমোন হচ্ছে তোমার অক্সিন হরমোন, আর পৃথিবীর আবিষ্কৃত প্রথম প্রাণী হরমোন যখন বলবে তখন হচ্ছে সিক্রেটিন। ঠিক আছে, এরা কি হয়, এই অক্সিন হরমোন নাইট্রোজেন যুক্ত হরমোন। এই অক্সিনের তোমার সংকেত মুখস্থ করতে হবে, তোমাকে চারটের সংকেত মুখস্থ করতে হয়। এক অক্সিন, দুই জিব্বারেলিন, তিন সাইটোকাইনিন, 4 নাম্বার হচ্ছে ইথিলিন। এই চারটের মুখস্থ করতে হতে পারে, তবে সেটা রেলওয়ে ডাব্লিউবিসিএস এর জন্যই মুখস্থ করবে, বাদ বাকিদের এই কোয়েশ্চেন আসার সম্ভাবনা প্রবল কম। হ্যাঁ, তবে এটা আসতে পারে কোনটা নাইট্রোজেন যুক্ত হরমোন, কোনটা নাইট্রোজেন বিহীন হরমোন, এইটা তোমাকে মাথায় রাখতে হতে পারে যে কোনো পরীক্ষার জন্য। তো এর সংকেত কি, C10H9O2N, এটা হচ্ছে সংকেত। রাসায়নিক নাম কি, এটা সবার জন্য ইম্পর্টেন্ট, এর রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IAA। এবার এদের কাজ কি, কাজ হচ্ছে পার্থেনোকার্পি ঘটানো। পার্থেনোকার্পি কি, প্রথম কাজ পার্থেনোকার্পি লেখা আছে। পার্থেনোকার্পি জিনিসটা কি, বীজহীন ফল উৎপাদন। তুমি ভেবে দেখো, আজকে তোমরা যখন কলা খাও, কাঁঠালি কলায় বীজ পাও আর পাও না। আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগে যারা কাঁঠালি কলা খেয়েছো, মনে করে দেখো, যেই কামড় দিতে একটা করে বীজ পট করে ফাটতো, হ্যাঁ কি না? সিঙ্গাপুরি কলায় কোনোদিনই বীজ ছিল না, কোনোদিনও বীজ ছিল না, মানে হ্যাঁ শুরুতে ছিল, আজকে নেই। কেন নেই? বা কাঁঠালি কলায় আজকে বীজ পাও না কেন? তার পিছনে কারণ হচ্ছে পার্থেনোকার্পি করা হয়েছে। তার কি করা হয়েছে, পার্থেনোকার্পি করা হয়েছে। ওকে, পার্থেনোকার্পি করার জন্য তার বীজ লুপ্ত হয়ে গেছে। যেমন আপেলে আগে প্রচুর বীজ থাকতো, এখন তোমরা আপেল খেলে ভিতরের দিকে মাঝখান বরাবর 2-3টে বীজ খুব বেশি হলে থাকতে পারে। এই জিনিসটাকে কি বলা হয়, পার্থেনোকার্পি। ক্লিয়ার? আর কি, অগ্রস্থ প্রকটতায় সাহায্য করে। মাথায় রাখবে যে অগ্রস্থ প্রকটতায় সাহায্য করবে মানে লম্বায় বৃদ্ধি হতে সাহায্য করে, সে চওড়ায় বৃদ্ধি হতে বাধা দান করে। তো অগ্রস্থ প্রকটতা মানে গাছকে লম্বায় বৃদ্ধি হতে সাহায্য করে কে, তোমার এই অক্সিন হরমোন। কেন? এটি গাছের আগার দিকে গিয়ে আগার অংশ বৃদ্ধি করতে সাহায্য করে। আগা খুলেই গেল মানে পেনের, যাই হোক।
আগার অংশ বৃদ্ধি করতে সাহায্য করে। তার ফলে কি হবে, গাছ লম্বায় বৃদ্ধি পাবে। তো কাণ্ড লম্বায় বৃদ্ধি পাবে, ঠিক তেমনি মূল যেটা নিচের দিকে আছে সেটাও নিচের দিকে তলায় লম্বায় বৃদ্ধি পায়। ঠিক আছে, তো এটা কি করতে সাহায্য করে, এপিক্যাল ডমিনেন্স বা অগ্রস্থ প্রকটতা ঘটাতে সাহায্য করে থাকে। আবার ঠিক উল্টোটা ঘটায়, পার্শ্বস্থ প্রকটতায় বাধা দেয়, মানে গাছকে চওড়া হতে বা গাছের ডালপালা ছাড়তে বাধা দেয় অক্সিন হরমোন। তাই জন্য কি করে, গাছের যখনই আগা ছেড়ে দেবে সঙ্গে সঙ্গে কি হবে, গাছ তখন ডালপালা ছাড়তে শুরু করে। কারণ কি, অক্সিন হরমোনের পরিমাণ কমে গেছে, অক্সিনের প্রভাব কমে গেছে, সঙ্গে সঙ্গে গাছ কি করে, ডালপালা ছাড়ে। হ্যাঁ কি না? গাছ যখন ধেরেঙ্গা লম্বা হয়ে যাচ্ছে, বলে না মাথা কেটে দাও, যেই মাথা কেটে দেবে গাছ কি হবে, ঝাপড়াবে, তখন সাইড দিয়ে তখন তার ডালপালা বার করবে। হ্যাঁ কি না? তো এটা হচ্ছে কি তোমার পার্শ্বস্থ প্রকটতা। ঠিক আছে, আর কি, সেই পার্শ্বস্থ প্রকটতায় বাধা দেয় কে, অক্সিন হরমোন। আর কি, ট্রপিক চলন নিয়ন্ত্রণ, ট্রপিক চলন মানে বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, এক কথায় গাছের যে লম্বায় বৃদ্ধি হচ্ছে এটা নিয়ন্ত্রণ করে। আর কি, কোষ বিভাজন ঘটায়। এবার দেখো, বৃদ্ধি হতে গেলে তো কোষ বিভাজন হতেই হবে, বৃদ্ধি মানেই তো কোষ বিভাজন। হ্যাঁ কি না? কোষ বিভাজন হচ্ছে বলেই তো বৃদ্ধি ঘটছে। তো এটাই হচ্ছে কি আমরা দেখতে পেয়ে থাকি। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। নেক্সট, ওকে, এটা জাস্ট ছবি দেওয়া আছে, তোমাদের অত দেখে লাভ নেই। এবার চলে আসো জিব্বারেলিন হরমোন। জিব্বারেলিন হরমোনের বৈশিষ্ট্য কি, নাইট্রোজেন বিহীন হরমোন। এটা আগেরটা কি ছিল, নাইট্রোজেন যুক্ত, এটা নাইট্রোজেন বিহীন। C19H22O6, এটা হচ্ছে কি এর সংকেত। রাসায়নিক নাম কি, জিব্বারেলিক অ্যাসিড, GA বলা হয়, জিব্বারেলিক অ্যাসিড। এই হরমোন আবিষ্কার করেন কে, কুরুসোয়া। কোন গাছে আবিষ্কার করেন, এক ধরনের ছত্রাক যার নাম হচ্ছে জিব্বারেল্লা ফুজিকোরয়। মাথায় রাখবে, এটা এক প্রকার ছত্রাক, জিব্বারেল্লা ফুজিকোরয় বলে এক প্রকার ছত্রাকের মধ্যে এটি প্রথম আবিষ্কৃত হয়, জিব্বারেলিন হরমোন। ওকে স্যার, গাছের ডাল লাইটের দিকে কিভাবে এগিয়ে যায়? ওকে, জানতে চাইলে যখন বলছি, আদারওয়াইজ পরীক্ষা সাপেক্ষে কোনো প্রয়োজন নেই। দেখো, আলো ধরো এই দিক দিয়ে তেচরা হয়ে পড়ছে, ঠিক আছে, ধরো তোমার ঘরে যে গাছের ডাল, এই দিক দিয়ে সূর্যের আলো পড়ে, সেই দিকে বেঁকে যায়। কেন বেঁকে যায়? কারণ যেদিকে সূর্যের আলো পড়বে তার উল্টো দিকে গিয়ে অক্সিজেন জমা হয় সবসময়। এবার তুমি আমার হাতের দিকে ভাবো, ওই দিক থেকে ধরো সূর্যের আলো আসছে, ঠিক আছে, ওই দিক থেকে সূর্যের আলো আসছে, তাহলে আমার সূর্যের আলো এসে এই দিকে পড়বে, সূর্যের আলো এই দিকে পড়বে, তাই তো? এইবার সূর্যের আলো যদি এদিকে পড়ে, অক্সিজেন জমা হবে কোন দিকে, এই দিকে, তাই তো? অক্সিজেন যেদিকে জমা হবে সেই দিকটা বেশি বৃদ্ধি পায়, যেদিকে অক্সিজেন জমা হবে সেদিকে বেশি বৃদ্ধি পাবে। কারণ কি, অক্সিজেনের কাজ হচ্ছে কি, কোষ বিভাজন ঘটানো। তাহলে এই দিকের কোষ বিভাজন বেশি হবে, এই দিকের কোষ বিভাজন বেশি হলে এই দিকের কোষ বাড়তে 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 এটাকে বেঁকিয়ে দেবে, কারণ এইদিকে বেশি বৃদ্ধি পাচ্ছে, এদিকে কম বৃদ্ধি পাচ্ছে, এরকম বেঁকিয়ে দেবে। তো গাছ আস্তে 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 বেঁকে যাবে, সূর্যের আলোর দিকে বেঁকে যাবে। বুঝতে পারলে? ক্লিয়ার? ক্লিয়ার, চলো এরপর কি বলছে তাহলে, বলো। তাহলে জলের ক্ষেত্রে বাকি মানে বুঝলাম না, জলের ক্ষেত্রে বাকি মানে বুঝলাম না। মূলের কথা বলছো? কিসের কথা বলছো বলো? হাইড্রোট্রপিক চলন হয় জলের ক্ষেত্রে, হ্যাঁ। কি জানতে চাইছো বলো? জলের ক্ষেত্রে কি হয় স্যার, মূলটায় জল যেদিকে থাকবে মূলের সেই দিকে অক্সিজেন হরমোন গিয়ে জমা হবে। মূলের ক্ষেত্রে কি হবে, অক্সিজেন হরমোন গ্র্যাভিটেশনাল ফোর্স এবং জল যেদিকে থাকবে সেই দিকে মুভ করতে থাকে অক্সিজেন হরমোন। তো সেই জন্য দেখবে মূল যেদিকে জল পায় বা যেদিকে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে সেই দিকে মুভ করে। ঠিক আছে, হয়েছে? চলো, কোন পেজটা, আগের পেজটা একবার দেখাবো, চলো।
এটা তাড়াতাড়ি লিখে নাও। ফার্স্ট লেখো। আর একটাই পড়াতে পারবো, সাইটোকাইনিন। যেটা কালকে করবো বা আজকে করবো। আরে দিয়ে রাখ ভাই আমার। হয়ে গেছে এবার লেখা। এবারের কাজে আসছে, সেটা হচ্ছে কি জিব্বারেলিনের কাজ। লেখা হয়ে গেছে তো? জিব্বারেলিনের কাজ কি? এর কাজ হচ্ছে মুকুল এবং বীজের সুপ্তাবস্থা দূর করা। মুকুল এবং বীজের সুপ্তাবস্থা দূর করা হচ্ছে এর কাজ। মুকুল এবং বীজের সুপ্তাবস্থা কি? ধরো তুমি তোমার বাড়িতে ধান এনে রেখে দিয়েছো, তোমার ধান থেকে কি গাছ বেরিয়ে আসবে? বেরোয় না। কিন্তু ওই ধানটাকেই তুমি মাটির মধ্যে পুঁতে দাও, সঙ্গে সঙ্গে সেখান থেকে ধান বেরোনো শুরু হয়ে যাবে, তাই না? সেখান থেকে ধান বেরোনো শুরু হয়ে যাবে। কেন? কারণ যেই মুহূর্তে তুমি তাকে মাটির মধ্যে গাঁথবে, সে ঠিকঠাক জল পাবে, তার মধ্যে থাকা জিব্বারেলিক অ্যাসিড বা জিব্বারেলিন অ্যাক্টিভ হয়ে যাবে এবং তারপরে তার বীজের সুপ্তাবস্থা কেটে যাবে এবং সেখান থেকে গাছ বেরোতে শুরু করে। এতে সাহায্য করে কে? তাহলে জিব্বারেলিক অ্যাসিড বা জিব্বারেলিন হরমোন। ওকে। পর্বমধ্যের বৃদ্ধি, এটা একটা কাজ। পর্বমধ্যের বৃদ্ধি কি? তোমরা যেটা প্রায় খাও, আমি তার ছবি আঁকছি, বলো তো কি? কি আঁকলাম এটা? কি বলতো? যেটা সবাই একে অপরকে দেয়। সুগার কেন। বাস, ভেরি গুড। হ্যাঁ, কে আগ দেয় ভাই? ভাই আমি বলছি যে একে অপরকে দেয়, কে কাকে আগ দাও তোমরা? যাই হোক, বাস আখের ক্ষেত্রেও সেম। আগ বলো, বাস বলো, যা বলো, তার ক্ষেত্রে কি হয়? আমরা দেখতে পাই এরকম কি থাকে, পর্ব থাকে। এগুলোকে ইংলিশে বলে নোড। ঠিক আছে, এগুলো হচ্ছে নোড। আর নোডের মাঝখানের যে অংশ, সেটাকে বলা হয় ইন্টারনোড। এটাকে কি বলে? ইন্টারনোড। ওকে, ক্লিয়ার? তাহলে এগুলো হচ্ছে নোড, এটা হচ্ছে ইন্টারনোড। এই ইন্টারনোডের বৃদ্ধিতে সহায়তা করে কে? ইন্টারনোডের বৃদ্ধিতে সহায়তা করে কে? তোমার এই জিব্বারেলিন হরমোন। তার ফলে ইন্টারনোডের বৃদ্ধি হলেও কি হবে? গাছ কি হবে? লম্বাই বৃদ্ধি পাবে। এটার ক্ষেত্রে হলে কি হবে? গাছ লম্বায় বৃদ্ধি পাবে। তার মানে কি করতে হবে?
কাউকে বাস দিলে, ভালো করে বাস দেওয়ার সময় সেই বাসে অক্সিন, জিব্বারেলিন এবং সাইটোকাইনিন তিনটেই লাগিয়ে দেবে। দেওয়ার পর অক্সিনের জন্য বাস লম্বা হবে অগ্রভাগ, জিব্বারেলিনের জন্য পর্ব মধ্যগুলোও বৃদ্ধি পাবে, আর এরপরে আসছে সাইটোকাইনিন। গাছকে কি করে? চওড়ায় বড় হতে সাহায্য করে। সাইটোকাইনিন সব থেকে ডেঞ্জারাস এফেক্ট ফেলবে। তো এবার থেকে কাউকে যখন ভয় দেখাবে তখন বলবে যে বাস তো দেব তার সাথে সাইটোকাইনিন লাগিয়ে দেব, ফেটে মরে যাবে। ঠিক আছে, নেক্সট এরপরে জিব্বারেলিন। জিব্বারেলিন হরমোন আর কি করে? পার্থেনোকার্পিও ঘটানো হয়েছে জিব্বারেলিনের মাধ্যমে। কে ঘটিয়েছিল? ড্যানিশ এবং নিটস। ড্যানিশ এবং নিটস কি করে? জিব্বারেলিনের মাধ্যমে পার্থেনোকার্পি ঘটিয়েছে, যেটা খুব একটা সহজ পদ্ধতি নয়। ঠিক আছে, অক্সিনও কি ইন্টারনোডে? না, অক্সিনের কাজই হচ্ছে লম্বায় বৃদ্ধি করা, আগার ভাগে থাকে, অগ্রভাগে। ক্লিয়ার? অগ্রভাগ গুলোতে অক্সিন থাকে, এই জায়গাগুলো হচ্ছে জিব্বারেলিনের কাজ। আরেকটা কাজও বলছি আমি এরপরে। এই হরমোনটি কোষের বৃদ্ধিতে সহায়তা করে। দেখো, যে বৃদ্ধিতে লম্বায় সাহায্য করছে, লম্বা হতে সাহায্য করুক, চওড়া হতে সাহায্য করুক, মোট কথা বৃদ্ধিতে যারা সাহায্য করছে তারা কোষ বিভাজন ঘটাবে বা কোষের বৃদ্ধি ঘটাবে। ঠিক আছে, আরেকটা জিনিসে সাহায্য করে, ক্যাম্বিয়ামের বৃদ্ধি। পর্বমধ্যের বৃদ্ধি যখন ঘটায়, আরেকটা জিনিস ঘটায়, ক্যাম্বিয়ামের বৃদ্ধি। এই ক্যাম্বিয়ামের বৃদ্ধি কি? আমরা যখন গাছকে এইভাবে কাটি, গাছের কোনো ডালকে, গাছের, হ্যাঁ পিডিএফ তো অবশ্যই পাবে, গাছের কোনো ডালকে এইভাবে যখন কাটি তখন কি হয়? গাছের কাণ্ডটা এরকম কাটার পর এরকম একটা মাঝখানের যে অংশটা দেখতে পাওয়া যায়, মাঝখানে যেটা, সেটা হচ্ছে কি ক্যাম্বিয়াম। সেই অঞ্চলটাকে কি বলা হয়? ক্যাম্বিয়াম। ঠিক আছে, এই ক্যাম্বিয়ামের বৃদ্ধিতেও সহায়তা করে, এই ক্যাম্বিয়াম অঞ্চলের বৃদ্ধিতে সহায়তা করে। ঠিক আছে, তো এটা হচ্ছে জিব্বারেলিনের কাজ। এই অবধি আজকে রইল। পরের দিন সাইটোকাইনিন এবং পরের পার্টটা পুরো শেষ করে দিয়ে আমরা নতুন আরেকটা চ্যাপ্টারেও ঢুকে যাব। ঠিক আছে, ক্লিয়ার? স্যার কার্তুর যে বইটা আছে ওর মধ্যে কি এই কোয়েশ্চেন আছে? এটা এই চ্যাপ্টারে নাও থাকতে পারে, এই চ্যাপ্টারে নাও থাকতে পারে। ঠিক আছে, এই চ্যাপ্টার নাও থাকতে পারে, মেলানো মিশানো অন্য জায়গায় থাকতে পারে। ঠিক আছে, চলো এখানে পড়ে নাও, এখান থেকে হয়ে যাবে। চলো টাটা, আপলোড দিয়ে দিচ্ছি নোটস।